এভরিওয়ান, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে অন্তর্কলজের তাৎপর্য। বলতে গেলে এটা হচ্ছে অবকলনের একটা ব্যবহারিক দিক। তো আমরা অন্তর্কলজ বা অবকলনকে কোথায় ব্যবহার করতে পারবো, এটা তার একটা দিক। তো এখানে আমরা দেখব অন্তর্কলজ মানে ডিওয়াই ডিএক্স কে আমরা কি কি জায়গায়, কোন কোন জায়গায় ব্যবহার করতে পারবো। দেখো, এখানে আমরা জানি, যেটা শিখেছি, যেটা সংজ্ঞা থেকে, যে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এইটাকেই বলা হয় ডিওয়াই ডিএক্স বা এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলন, তাই না? তো এখন আমরা যদি এটাকে একটা বক্ররেখা y ইকুয়াল টু fx, কোনো একটা বিন্দুতে, এটা p, একটা বিন্দু হচ্ছে q, তো pq x অক্ষের সঙ্গে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে pq এর প্রবণতা হবে tan থিটা, তাই না? এখন tan থিটার মানটা আমরা এইভাবে পেতে পারবো। দেখো, এটা p এর স্থানাঙ্ক যদি xy হয়, আর q এর স্থানাঙ্ক যদি আমরা ধরে নিই x প্লাস ডেল্টা x, y প্লাস ডেল্টা y, কারণ p এর থেকে q টা তো নিশ্চয়ই বড়, তাহলে এইটা নিশ্চয়ই হবে আমাদের ডেল্টা x, কারণ এখান থেকে এটা x আর এখান থেকে এটা ডেল্টা x নিয়ে x প্লাস ডেল্টা x, এখানে হলো x প্লাস ডেল্টা x, আর এখান থেকে এটা হচ্ছে y, এটা y, আর এটা নিশ্চয়ই ডেল্টা y, এটা হচ্ছে ডেল্টা y। তো এটা থিটা হলে এটাও থিটা হচ্ছে, তার মানে tan থিটার মান আমরা পাচ্ছি, tan থিটা হচ্ছে ডেল্টা y বাই ডেল্টা x, tan থিটার মান, ঠিক আছে? এখন এই q যদি আরো, এই বক্ররেখা বরাবর q কে যদি আরো সরিয়ে আনা হয়, দেখো q টা সরতে সরতে ধরো এখানে q টা চলে এলো, তাহলে যখন q এর অবস্থানটা এখানে হলো, তখন এইটা থেকে আমরা লম্ব টানবো, তো লম্ব টানলে তখন ডেল্টা x টা আরো ছোট হয়ে গেল, আর ডেল্টা x টা ছোট হওয়ার সাথে সাথে আমরা যেটা দেখতে পাবো, এই যে লাইনটা রয়েছে pq সংযোগ রেখা, এই সংযোগ রেখাটা কিন্তু বৃত্তের মানে বক্রের অনেক গায়ে গায়ে চলে এলো, তো স্পর্শক হয়নি এখনো, তো একদম গায়ে গায়ে, এটা যেটা ভিতর দিয়ে গেছিল, এটা বক্রের গায়ে গায়ে, ভিতরের গায়ে গায়ে চলে আসছে। তার মানে ডেল্টা এক্স এর মান ছোট হলে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা ভিতর থেকে আস্তে আস্তে বাইরে আসছে। তো ডেল্টা এক্স যদি টেন্ডস টু 0 হয়ে যায়, p আর q আছে, ডেল্টা এক্স টেন্ডস টু 0 হলে p আর q প্রায় কাছাকাছি, একদম গায়ে গায়ে, ডেল্টা এক্স টেন্ডস টু 0 হলে p আর q কিন্তু গায়ে গায়ে চলে আসবে, আর তখন এটা পুরো একটা স্পর্শক হয়ে যাবে, আর তখন tan থিটার মানটাই হবে স্পর্শক। তাহলে আমরা এটা লিখতে পারবো, যদি ডেল্টা এক্স টেন্ডস টু 0 হয়, তাহলে tan থিটা dy dx কে প্রকাশ করে। তাহলে যখন ডেল্টা এক্স টেন্ডস টু 0, তখন ডেল্টা এক্স এর মান যদি প্রায় 0 হয়ে যায়, তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কে তখন tan থিটা দিয়ে প্রকাশ করা হয়। তার মানে তখন dy dx হয়ে যায় tan থিটার মান, তাহলে dy dx মানে tan থিটা হয়ে যাবে যখন ডেল্টা x টেন্ডস টু 0। তার মানে dy dx কে tan থিটা দিয়ে প্রকাশ করা হচ্ছে, তাহলে এইটা আমরা এখানে ব্যবহার করতে পারবো, যে কোনো বক্রের কোনো বিন্দুতে স্পর্শকের প্রবণতা হচ্ছে dy dx। তাহলে কোনো বক্রের কোনো বিন্দুতে স্পর্শকের প্রবণতা, বক্রের কোনো প্রবণতা নয় কিন্তু, স্পর্শকের প্রবণতা হচ্ছে dy dx। তাহলে dy dx দিয়ে আমরা স্পর্শকের প্রবণতা কে প্রকাশ করতে পারবো, তাহলে m = dy dx ও লিখতে পারবো, ঠিক আছে? তাহলে এটা একটা ব্যবহারিক দিক। আর আমরা dy dx কে কোথায় ব্যবহার করতে পারবো? এই dy dx মানে হচ্ছে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, তাহলে dy dx এটাকে আমরা বলতে পারবো x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, y এর পরিবর্তনের হারকে প্রকাশ করে dy dx। এইটাকে ব্যবহার করে আমরা যেটা করি সেটা হচ্ছে, ধরো dv dt, তো dv dt মানে কি? তার মানে t এর সাপেক্ষে v এর পরিবর্তনের হার,
তো টি কে যদি আমরা সময় হিসেবে নিই, আর ভি কে যদি আমরা বেগ হিসেবে নিই, তাহলে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার কি বলা হয় একে? এটা তো আমরা ফিজিক্সে আগেই করেছি, এটা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণকে আমরা ওই জন্যই ডিভি ডিটি দিয়ে প্রকাশ করি, কারণ টি এর সাপেক্ষে ভি এর পরিবর্তনের হার। বা আমরা এস কে মানে সরণকে আমরা বলি যে ভি কে আমরা বলি ডিএস ডিটি, মানে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন হচ্ছে বেগ। তো এইগুলো আমরা ডেরিভেটিভকে এই জায়গাগুলোতে আমরা ব্যবহার করব। তো এখন দেখো প্রশ্নমালাতে আমরা দেখে নেব কি কি আরো পরিষ্কার হওয়ার জন্য যে কোন কোন জায়গায় অবকলনকে আমরা ব্যবহার করতে পারছি। দেখ, তাহলে আমরা এটা দেখলাম যে অবকলনকে মানে dy dx কে প্রবণতা, কার প্রবণতা? কোন বক্রের স্পর্শকের প্রবণতা হিসেবে ব্যবহার করা যায়। তো স্পর্শকের প্রবণতা যদি থিটা হয়, তাহলে এখান থেকে আমরা থিটার মানটাও বের করতে পারবো। তাহলে tan থিটা মানে dy dx মানে হচ্ছে tan থিটা, তো tan থিটা থেকে আমরা থিটার মানটাও বের করতে পারবো। তো যদি দেখা যায় কোনো একটা সরলরেখা, তাহলে এগুলো একটু নোট করে রাখবে, কোনো একটা সরলরেখা ধরো x অক্ষের সমান্তরাল, তাহলে x অক্ষের সমান্তরাল হলে এর প্রবণতা কত? x অক্ষের সরলরেখা x অক্ষের সমান্তরাল হলে x অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ যদি ধরা হয়, তাহলে tan 0 এর মান হচ্ছে tan 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে প্রবণতা 0 হবে। তাহলে আমরা এটা বলতে পারবো যে স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে, তাহলে এটা নোট করে রাখো, x অক্ষের সমান্তরাল হলে tan থিটা যেহেতু 0 হচ্ছে, অতএব dy dx কে আমরা 0 বলবো, dy dx সমান হচ্ছে 0। তাহলে উল্টোটাও বলতে পারি, যদি dy dx 0 হয় কোনো একটা বিন্দুতে যদি বিন্দুটা যদি আমরা এখানে x1 y1 এরকম ভাবেও লিখতে পারি, তাহলে কোনো একটা বিন্দুতে যদি dy dx এর মান 0 হয়, তাহলে আমরা বলবো ওই স্পর্শকটা x অক্ষের সমান্তরাল। 2 নম্বর, যদি স্পর্শকটা x অক্ষের উপর লম্বভাবে থাকে, তাহলে tan 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে tan 90 প্রবণতা হবে m এর মান, তাহলে m হচ্ছে এখানে অসংজ্ঞাত। তাহলে আমরা এটা বলতে পারবো যে dy dx যদি অসংজ্ঞাত হয় বা dx dy এটা যদি 0 হয়, তাহলে স্পর্শকটা x অক্ষের উপর লম্ব হবে, বা কোথাও যদি দেখা যায় x অক্ষের উপর লম্ব মানে y অক্ষের সমান্তরাল, তাহলে এটা এখানে এটাও বলা যায় যে y অক্ষের x অক্ষের উপর লম্ব হবে বা y অক্ষের সমান্তরাল হবে। তো এটা তো সাধারণ ব্যাপার, নতুন কিছু নয়, x অক্ষের উপর লম্ব মানে y অক্ষের সমান্তরাল, বা x অক্ষের সমান্তরাল মানে y অক্ষের উপর লম্ব, তো এটা ঘুরিয়ে বলা থাকতেই পারে, তো সেটা আমাদের বুঝে নিতে হবে। আর যেটা দরকার সেটা হচ্ছে যে dy dx এর মান যদি গ্রেটার দেন 0 হয়, মানে যদি ধনাত্মক হয়, তাহলে আমরা বুঝবো থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ, তাহলে এটা আমরা মনে রাখবো, থিটা কিন্তু সূক্ষ্ম কোণ। আর 4 নম্বর, dy dx যদি লেস দেন 0 হয়, তো গ্রেটার দেন 0 হলে থিটা সূক্ষ্ম কোণ কেন বলছি? গ্রেটার দেন 0 হচ্ছে পজিটিভ, তো tan থিটা dy dx মানে তো tan থিটা, dy dx মানে tan থিটা, তাহলে tan থিটার মান পজিটিভ, তার মানে থিটা কোন পদে অবস্থিত হবে? ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট মানে হচ্ছে সূক্ষ্ম কোণ 0 থেকে 90 পর্যন্ত, তাহলে 0 থেকে 90 এর মধ্যে, সেজন্য ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে মানে সূক্ষ্ম কোণ। আর যদি dy dx লেস দেন 0 হয়, তো লেস দেন 0 মানে কি? নেগেটিভ, তো tan থিটা কোথায় নেগেটিভ হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে tan থিটা নেগেটিভ, ফোর্থে নেগেটিভ, তাহলে সেকেন্ড ফোর্থ দিয়ে গেলেই কিন্তু আমাদের x অক্ষের সঙ্গে স্থূল কোণ উৎপন্ন করি। তাহলে এখানে আমরা বলবো যদি এটা লেস দেন 0 হয় মানে নেগেটিভ হয়, তাহলে থিটা হবে স্থূল কোণ, তাহলে মানে থিটা স্থূল কোণ হবে। বুঝেছো নিশ্চয়ই? তো এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমরা অনুশীলনীতে যাব। দেখো এখন প্রশ্নমালা 4 বের করো। তাহলে সবাই আমরা চলে এলাম প্রশ্নমালা 4 এ। দেখো প্রশ্নমালা 4 এর এমসিকিউ 1 কি বলেছে দেখো,
বলেছে যে y সমান fx বক্রের x, y বিন্দুতে বক্রের স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে যদি, তো x অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে কি dy dx 0, তাহলে এখানে dy dx 0 হবে নিশ্চয়ই, তাহলে অপশন সি। 2 নম্বর দেখো xy বিন্দুতে dy dx যদি 0 হয় তাহলে ওই বিন্দুতে বক্রের স্পর্শক হবে, আবার ঘুরিয়ে ওই প্রশ্নটাই করেছি, তো বক্রের স্পর্শক কি হবে, নিশ্চয়ই x অক্ষের সমান্তরাল হবে, তাহলে একই প্রশ্ন দুবার করেছি। 3 নম্বর দেখো বলেছে y fx বক্রের x, y বিন্দুতে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে, তো সূক্ষ্ম কোণ উৎপন্ন করলে আমরা জানি dy dx এর মান হবে গ্রেটার দেন 0, অপশন সি। 4 নম্বর দেখো dy dx যদি লেস দেন 0 হয়, নিশ্চয়ই এখানে চলে এলো, তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কি কোণ উৎপন্ন করবে বললাম, স্থূল কোণ উৎপন্ন করবে। পরপর সব প্রশ্নগুলো উত্তর পেয়ে যাচ্ছি। 5 নম্বরটা দেখো যদি সন্তত বক্রের উপস্থিত x1 y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা m হয়, তাহলে m কে আমরা কি দিয়ে প্রকাশ করব, এইভাবে প্রকাশ করতে পারবো dy dx x1 y1, ঠিক আছে। তারপরে দেখো 6 নম্বর সন্তত বক্রের উপরিস্থিত x, y বিন্দুতে বক্রের স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সাই কোণ উৎপন্ন করলে আমরা জানি যে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকেই বলা হয় প্রবণতা, আর tan সাই মানে তখন প্রবণতা, আর প্রবণতা মানে হচ্ছে dy dx। 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা একটু ক্যালকুলেশন করতে হবে আমাদের, এমসিকিউ 7। y দেওয়া আছে x প্লাস 1/x দেওয়া আছে, বলেছে 1, -2 বিন্দুতে স্পর্শকটা কার সমান্তরাল হবে, তাহলে আমরা প্রথমে যেহেতু এখানে স্পর্শকটা কার সমান্তরাল, তাহলে আমাদের এখানে কোনটা বের করে দেখতে হবে, স্পর্শক dy dx এর মান যদি 0 হয় তাহলে বলবো x অক্ষের সমান্তরাল, তো যদি ইনফিনিটিভ হয় তাহলে বলবো y অক্ষের সমান্তরাল, তাহলে আমরা ওই বিন্দুতে স্পর্শকের প্রবণতাটা প্রথম বের করে নিই। প্রবণতা মানে আমরা কি করব, x এর সাপেক্ষে অবকলন করব, মনে আছে নিশ্চয়ই অবকলন, তো x এর সাপেক্ষে অবকলন করলে আমরা লেফট হ্যান্ডে পাচ্ছি dy dx, আর ডান দিকে পাবো x এর অবকলন 1, আর 1/x এর অবকলন আলাদাভাবে মনে রাখতে বলেছিলাম, 1/x এর অবকলন হচ্ছে -1/x²। এখন বিন্দুটা যেহেতু দেওয়া আছে আমরা বিন্দুটাকে বসাবো, বিন্দুটা বসানোর সময় অবশ্যই লিখে দেব যে কোন বিন্দুটা বসাচ্ছি, -1, -2, তার মানে হচ্ছে x এর মান -1, y এর মান -2 বসাতে হবে এখানে, এখানে y বসানোর তো কোনো জায়গাই নেই, তাহলে আমরা শুধু x এর জায়গাতে -1টাই বসাবো, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি দেখো 1 - 1 মানে হচ্ছে 0, তাহলে কি পেলাম আমরা, dy dx 1 -2 বিন্দুতে dy dx এর মান হলো 0, অতএব কি লিখবো আমরা, -1 -2 বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে, x অক্ষের সমান্তরাল হবে, ঠিক আছে। 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর প্রশ্নটা দেখো বলেছে যে সন্তত অপেক্ষকের লেখের উপর p বিন্দুতে f' এর মান -√3, দেখো f' এর মান বলেছে -√3, তো f' মানে আমরা জানি 8 নম্বর এমসিকিউ f' সমান বলেছে -√3, তো f' মানে আমরা জানি এটা হচ্ছে dy dx, তো dy dx মানে হচ্ছে tan থিটা, দিয়ে বলেছে x অক্ষের ধনাত্মক দিকে কত কোণ উৎপন্ন করে, তাহলে f' মানে প্রবণতা বলে দিয়েছে, কত কোণ যদি বার করতে হয় তাহলে আমরা তো এটা জানি f' বা প্রবণতা মানে হচ্ছে tan থিটা, তাহলে যেহেতু কোণের প্রশ্নটা রয়েছে তাহলে আমরা f' এর জায়গায় tan থিটাটা লিখতে পারবো, যেহেতু প্রশ্নটা কত কোণ, তাহলে এইটা আমরা লিখতে পারবো tan থিটা সমান হচ্ছে -√3, আর -√3 মানে হচ্ছে -tan 60 লিখতে পারবো, কিন্তু এখানে tan থিটা সমান -tan 60 থেকে কিন্তু আমরা থিটার মান বার করতে পারি না, তাহলে এটা যেহেতু নেগেটিভ আছে তো এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা পাঠিয়ে দেব, তাহলে সেকেন্ডে পাঠাতে গেলে আমরা জানি 180 থেকে বিয়োগ করে পাঠাতে হয়, তার মানে হচ্ছে tan 120, তার মানে থিটার মান হচ্ছে 120 ডিগ্রি হলো। তো এখানে পাই দিয়ে উত্তরটা আছে, তাহলে এখানে আমরা পাই দিয়ে বের করে নেব, 120 ডিগ্রি মানে হচ্ছে 2 × 60 মানে 2π/3, ঠিক আছে। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, 2, 4 বিন্দুতে স্পর্শকের প্রবণতা আমরা বার করতে পারবো, dy dx বের করে বিন্দুটা বসালেই হয়ে যাবে। 10 নম্বর প্রশ্নটা দেখো
x ইকুয়াল টু 2 x ইকুয়াল টু 5 কোটিদ্বয়ের মধ্যে অপেক্ষকটির পরিবর্তনের হারের গড় বের করতে বলেছি। এখানে একটু প্রশ্নটা দেখো, পরিবর্তনের হারের গড় আর পরিবর্তনের হার দুটো কিন্তু আলাদা। তো আমরা এখানে বের করতে বলেছি পরিবর্তনের হারের গড়, 10 নম্বর এমসিকিউ। তো x সমান দেওয়া আছে 2 আর x সমান হচ্ছে 5, দুটো মান দেওয়া আছে। তো y সমান দেওয়া আছে, y fx না দেওয়া থাকলে আমরা fx ধরিয়ে নেব y কে, কারণ এটা x এর ফাংশন বলে দেওয়া আছে। এখানে আমরা কি করব, এখানে x হচ্ছে 2 থেকে 5 গেছে, তার মানে x এর পরিবর্তন মানে ডেল্টা x এর মান হচ্ছে 5 - 2 মানে হচ্ছে 3, আর ডেল্টা y মানে এখানে হচ্ছে f5 - f2, তাহলে f5 যখন আমরা বার করব মানে হচ্ছে 5 স্কয়ার, আর f2 মানে হচ্ছে 2 স্কয়ার, মানে হচ্ছে 25 - 4 মানে হচ্ছে 21। আর এই ডেল্টা y আর ডেল্টা x এর অনুপাত, সরাসরি অনুপাতটাকে বলা হয় গড় পরিবর্তন হার। তাহলে গড় পরিবর্তন হার বার করতে বলে আমরা শুধু এই অনুপাতটাই বের করব, যেটা হচ্ছে 21/3 মানে হচ্ছে 7। এটা হচ্ছে গড় পরিবর্তন হার। আর শুধু যদি বলতো x এর সাপেক্ষে y এর পরিবর্তন বার করো, তখন আমরা কিন্তু dy dx বের করে দিতাম, ঠিক আছে। তো এখানে dy dx বের করতে বলেনি, এখানে বলেছে গড় পরিবর্তন মানে ডেল্টা x বাই ডেল্টা y এর মানটা আমরা বের করব। এটা পেলাম আমরা 7। তারপরে দেখো 11 নম্বর, y ইকুয়াল টু দেওয়া আছে x এর একটা ফাংশন, p বিন্দুতে স্পর্শক x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে মানে m মানে dy dx বলে দিয়েছে ধরো। তাহলে dy dx সমান দেওয়া আছে tan 45, এটা আমরা মনে করতে পারি মানে 1। তাহলে dy dx সমান 1 আমাদের দেওয়া আছে, আর আমরা এখান থেকেও তো p বিন্দুতে dy dx এর মানটা বের করতে পারবো না। তাহলে dy dx মানে x এর সাপেক্ষে আমরা অবকলন করছি, তাহলে x এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে আমরা পাবো dy dx ইকুয়াল টু হচ্ছে হাফ ইনটু 2x, তাই না? এটা তো 0 হবে, তার মানে হচ্ছে x। তো এখানে p বিন্দুর স্থানাঙ্কটা যদি আমরা ধরে নিই x1 y1, p বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, তাহলে x1 y1 বিন্দুতে বক্রের প্রবণতা পাচ্ছি আমরা x1, তাই না? তাহলে আমরা এটা বলতে পারি যে এটাই dy dx x1 y1 বিন্দুতে, আর dy dx এর মান যেহেতু দেওয়া আছে 1, তাহলে x1 এর মান হচ্ছে 1, মানে p বিন্দুর এটা তো p বিন্দু, তাহলে p বিন্দুর x স্থানাঙ্কের মান হচ্ছে 1, আর y স্থানাঙ্কটা আমরা এখান থেকে বের করব, যেহেতু x1 y1 এই বক্রের উপরেই অবস্থিত, অতএব ওখান থেকে আমরা y1 টা পাবো। এখানে লিখে দেবো, এটা না হয় 1 নম্বর দিলাম, তাহলে এখানে লিখবো 1 নম্বর থেকে পাই 1 নং এর উপর x1 y1 অবস্থিত। তাহলে 1 নম্বরের উপরে যদি x1 y1 অবস্থিত হয়, তাহলে y1 সমান পাচ্ছি আমরা হাফ x1 স্কয়ার মাইনাস হাফ, তার মানে হাফ x1 মানে 1, তাহলে হাফ মাইনাস হাফ মানে 0। অতএব p বিন্দুর স্থানাঙ্ক হবে কত হবে, x এর মান 1 আর y এর মান 0, তাহলে p বিন্দুর স্থানাঙ্ক হবে 1, 0, ঠিক আছে। তারপরে দেখো 12টা, x y² - 4y বক্রের উপর স্থিত 0,4 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা কোনটার সমান। তার মানে স্পর্শকের প্রবণতাটা আমাদের বের করতে হবে। তো বিন্দুটা বলে দিয়েছি দেখো এখানে 0,4, তাহলে 0,4 বিন্দুতে স্পর্শকের প্রবণতা, তার আমাদের বের করতে হবে কি, dy dx এর মান বার করতে হবে 0,4, এটা হচ্ছে প্রশ্ন, কারণ স্পর্শকের প্রবণতা মানে dy dx। তাহলে এখানে আমরা কি করব, এখন x এর সাপেক্ষে আমরা যদি অবকলন করি তাও করতে পারি, আর y এর সাপেক্ষে অবকলনও করতে পারি। দেখো x এর সাপেক্ষে অবকলন তো এতক্ষণ করছিলাম, y এর সাপেক্ষে যদি আমরা অবকলন করি তাহলে আমরা কি পাবো, তাহলে y এর সাপেক্ষে অবকলন করে পাবো, y এর সাপেক্ষে অবকলন করলে পাবো dx dy ইকুয়াল টু 2y - 4, কিন্তু আমাদের স্পর্শকের প্রবণতা হচ্ছে dy dx, তাহলে এটাকে আমরা বোথ সাইডকে আমরা ইনভার্স করে দিতে পারি, তাহলে dx dy ইকুয়াল টু হবে 1/2y - 4 হলো। এখন আমাদের বের করতে হবে তো এইটা 0,4 বিন্দুতে, তাহলে dy dx 0,4
সমান হবে 1 বাই, এখানে 0 বসানোর কোনো জায়গা নেই, শুধু 4টাই বসবে, তাহলে 2 × 4 মানে 8 - 4, তার মানে হচ্ছে এটা নয়, তার মানে হচ্ছে 1/4। তাহলে আমরা dy dx এর মান পেলাম, মানে 0, 4 বিন্দুতে স্পর্শকের প্রবণতা হবে 1/4। ঠিক আছে। তারপরে দেখো 13 নম্বর প্রশ্নটাতে y দেওয়া আছে, 13 নম্বরটাও দেখে নাও একবার। y দেওয়া আছে 13 নম্বরটাতে 1/√x + 1। ঠিক আছে। x = 3 তে x এর সাপেক্ষে y পরিবর্তনের হার। দেখো x = 3 তে x এর সাপেক্ষে, আগে প্রশ্নটা ঠিক করে নাও, x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার মানে dy dx বের করতে হবে, আর x = 3 তে, তাহলে এই প্রশ্নটা আমাদের উত্তর দিতে হবে। তাহলে এখান থেকে প্রথমে আমরা dy dx মানে x এর সাপেক্ষে অবকলন করে নেব। তাহলে x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে আমরা পাবো, বাঁ দিকে পাবো dy dx, ডান দিকে এটার অবকলন। তো এইটার অবকলন করার সময় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো প্রথমে বলেছি dy dx 1/√x আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ddx of x + 1 হোল টু দি পাওয়ার -½ তাহলে এটার অবকলন করলে আমরা পাবো -½ × x + 1 হোল টু দি পাওয়ার -3/2, তাই না? কিন্তু একটা জিনিস আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে, আমরা ফর্মুলাটা বসালাম 1/√x এর ddx এর সূত্রটা বসিয়ে দিলাম, বা x টু দি পাওয়ার n, এই সূত্রটাকে কিন্তু আমরা এখানে ব্যবহার করছি, কিন্তু এই x এর জায়গাটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যেহেতু আমরা x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে এই জায়গাটাতে যদি x থাকে তবেই এই ফর্মুলাটাকে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে যদি x না থাকে তাহলে কি আমরা ব্যবহার করতে পারবো না? পারবো, কিন্তু সেক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে যে এই x এর জায়গাটাতে এখানে কে রয়েছে, x + 1 রয়েছে, তাই না? তাহলে আমাদের পুনরায় এর সঙ্গে এইটাই শেষ হবে না। যদি আমাদের এটা দিত তাহলে আমরা লিখতাম -½ x টু দি পাওয়ার -3/2, এখানে আমাদের শেষ হয়ে গেল, কারণ এখানে x এর সাপেক্ষে অবকলন করছি এবং x এর জায়গাতে x নিজেই আছে। যদি x নিজে না থেকে অন্য কেউ x এর জায়গায় বসে থাকে, তাহলে আমাদের যেটা বাড়তি করতে হবে সেটা হচ্ছে এর সঙ্গে একটা গুণ করতে হবে ddx of, যাকে আমরা x ধরে ফর্মুলাটাকে ব্যবহার করেছি তার অবকলনটাও এখানে গুণ করে দিতে হবে। এটা আমরা এটাকেই বলা হয় চেইন রুল। আমরা এটা পরবর্তী ক্লাসে অনেক 12 এ উঠি, প্রথম থেকে এটাই আমাদের ব্যবহার করতে হবে। তো এখানে একটু দেখে রাখো। তাহলে কি বললাম, x এর জায়গায় যাকে ব্যবহার নিয়েছিলাম, x ধরে যাকে সূত্রটা ব্যবহার করেছি তার আরেকবার ddx সব সময় গুণ করতে হবে, যদি সেটা x না হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি x + 1, মাইনাসটাকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা এরকম লিখতে পারবো x + 1 হোল টু দি পাওয়ার 3/2, ও 2 আছে একটা। আর এখানে দেখো x এর অবকলন করব, এখানে কিন্তু দুটো আলাদা আলাদা ফাংশন, একটা x আছে একটা 1 আছে, তো x এর জন্য 1 আসবে আর x এর জন্য 1 এর জন্য 0, তাহলে একটা 1 এখানে গুণ করতে পারছি, মানে কোনো পরিবর্তন হচ্ছে না। যাই হোক, তো আমাদের বের করতে হবে dy dx x = 3, তার মানে হচ্ছে -1/2 × 4 টু দি পাওয়ার 3/2, তাহলে -1/2 × 4 টু দি পাওয়ার 3/2, তো 4 টু দি পাওয়ার 3/2 a টু দি পাওয়ার 3/2, এটা মনে রাখবে, এটাকে লেখা যায় a√a হিসেবে, এটাকে এইভাবে লেখা যায়। তাহলে এখানে আমরা 4√4 হিসেবে ধরতে পারি, তাহলে 4√4 মানে 2, তার মানে 8 হচ্ছে। অথবা এটাকে এইভাবে ভাগ করতে পারি যে 4 এর বর্গমূলের ঘন, তো 4 এর বর্গমূলের 2, তাহলে 2 এর ঘন হচ্ছে 8। অথবা এটাকে এইভাবে ভাবতে পারি যে 4 এর কিউব করলাম, তাহলে 64 এর বর্গমূল মানে 8। তা যেভাবে আমরা দেখি এটা 8ই হবে এবং অ্যানসারটা হবে 1/16 -1/16। ঠিক আছে। তারপরটা দেখো y = 2x - x² অপেক্ষকে x = 4a পরিবর্তন হার কোনটা? তার মানে 14 নম্বর প্রশ্নতে আমাদের কিন্তু dy dx টা বের করলেই হয়ে যাবে, অন্য কোনো প্রশ্নের এখানে উত্তর দেওয়ার কিছু নেই। তাহলে 14টা তোমরা নিজেরাই করতে পারবে। প্রশ্নটাতে দেওয়া আছে y = 2x - x², তো আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে dy dx বের করতে হবে x = 4a। তাহলে এই প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই দিতে পারবে, এই প্রশ্নের উত্তরটা আমাদের বের করতে হবে, পারবে নিশ্চয়ই।
তাহলে এখন এই পর্যন্ত রইলো, আমরা পরের ভিডিওতে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। ঠিক আছে।